নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের লেখা দাদামশায়। গড়গড়ার নল মুখে দিয়ে বৃদ্ধ অনুকূলবাবু এমনি আত্মবিস্মৃত হয়ে গিয়েছিলেন যে তামাকটা কখন পুড়ে গিয়েছে তা তাঁর হুঁশ ছিল না। তাকে সচেতন করে তুলল বারোয়ারিতলা থেকে উত্থিত স্বেচ্ছাসেবকদের সম্মিলিত সুরে গান। বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, আমরা ঘুঁচাবো মা তোর কালিমা, মানুষ আমরা নহিত মেষ। অনুকূলবাবুর অন্তরের মধ্যে কি একটা ভাবের তরঙ্গ প্রবাহিত হল। তার দুই চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেকে সামলে নেবার জন্য বার কয়েক গড়গড়ায় তিনি ঘন ঘন টান দিলেন, কিন্তু ধোঁয়া বের হল না। আগুন তখন ছাই হয়ে গেছে। তিনি উদাসভাবে অস্তমিত সূর্যের পরিণতি দেখতে দেখতে ভাবতে লাগলেন, আর কতদিনে আমার জীবন সূর্য অস্তমিত হবে দয়াময়। পৌত্রবধূ এসে ডাকল, জল খাবেন চলুন না দাদামশাই, বেলা পড়ে এলো যে। মৃণালের মুখের দিকে চেয়ে অনুকূলবাবু বললেন, একটু পরে দিদি, বারোয়ারি তলাটা একবার ঘুরে আসি। দুঃখিতভাবে মৃণাল বলল, নাই বা গেলেন দাদামশাই, আজ কদিন ধরে কিছু খেতে পারছেন না। ম্লান হাসি হেসে অনুকূলবাবু বললেন, না দিদি, আমি এখনই আসছি। সোনার চাঁদ ছেলেরা সব যাচ্ছে, একবার আশীর্বাদ করে আসি। অনুকূলবাবু উঠে পড়লেন। মৃণাল সেইখানেই দাঁড়িয়ে রইল। কয়েক পা অগ্রসর হয়ে পুনরায় অনুকূলবাবু ফিরে ডাকলেন, দিদি। মৃণাল তার ডাকের সাড়া দিতেই তিনি জিজ্ঞাসা করলেন, ওদের আজ নেমন্তন্ন করব দিদি? মুখে হাসি মাখিয়ে মৃণাল বলল, করুন না। যদি 20-50 জন হয়। তেমনি হাসিতে মুখখানিকে ভরিয়ে মৃণাল বলল, 50 কেন দাদামশাই, 500 লোককে রেঁধে খাওয়ানোর ক্ষমতা আমার আছে। উচ্ছ্বাসের আতিশয্যে অনুকূলবাবু বললেন, তা থাকবে বই কি দিদি। একদিন রাত্রিরে ওই বসেদের বাড়ি যখন ডাকাত পড়ে, মার্কণ্ড তখন তাদের মাঝে পড়ে এমন লাঠি ঘোরালে যে তারা ছোড়ভঙ্গ হয়ে পালিয়ে গেল। তারই স্ত্রী তো তুই পারবি না আবার? তাহলে নেমন্তন্ন করি, কি বল দিদি? হ্যাঁ? মাথা হেলিয়ে মৃণাল জানালো, হ্যাঁ। বুকের মাঝে একরাশ উৎসাহ নিয়ে অনুকূলবাবু চলে গেলেন। অনুকূলবাবু যখন বারোয়ারিতলায় গিয়ে পৌঁছলেন, তখন সভা শেষের গান হচ্ছিল, গিয়াছে দেশ দুঃখ নাই, আবার তোরা মানুষ হ। তাকে দেখেই গ্রামবাসীরা বিপুল আগ্রহে তাকে অভ্যর্থনা করতেই তিনি শান্তি সৈন্যগণের নিকটে গিয়ে আজকের রাত্রিটা তাঁর আবাসে থাকবার এবং রাত্রে ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। তারাও সাগ্রহে তা গ্রহণ করল। আইন অমান্যের সংগ্রাম তখন শুরু হয়েছে। এই শান্তিসেনার দল চলেছিল অন্য সৈনিকদের পাশে দাঁড়িয়ে তাদের সহায় হবার জন্য। সংখ্যায় তারা ছিল 15 জন। অনুকূলবাবু বিশেষভাবেই তাদের যত্ন করে নিজের চণ্ডীমণ্ডপে নিয়ে গিয়ে নানারূপ আলোচনায় তাদের প্রাণের মধ্যে উৎসাহের উৎস ফুটিয়ে তুলতে লাগলেন। তাদের আহারের সময় তিনি মৃণালকে বললেন, তুই আজ পরিবেশন কর দিদি। মার্কণ্ড যখন চলে যায় তখন তাকে সামনে বসিয়ে খাওয়াতে পারিনি, আজ আমি এদের কাছে বসিয়ে খাওয়াই। এদের এক একজনের ভেতরে আমি এক একটা মার্কণ্ডকে দেখতে পাচ্ছি, জানিস দিদি। উৎসাহের সঙ্গে কথাগুলো বলতে গিয়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো।
মৃণালের চোখও তখন শুষ্ক ছিল না, তবুও নিজেকে সংযমের মধ্যে টেনে এনে বলল, আপনিও ওদের সঙ্গে বসুন না দাদামশাই। কোন সকালে সেই হাতে পাতে করেছেন বই তো নয়। কান্নারি মতন করুণ হেসে অনুকূলবাবু বললেন, তা কি হয় পাগলি, কে কি নেয় না নেয় দেখতে হবে, কারো পেট ভরল কি না তদারক করতে হবে। বসো বললেই কি বসতে পারি? আজ আমি পেট ভরেই খাবো খন। আনন্দ আজ আমার প্রাণের কানায় কানায়, জানলি দিদি। আজ আমি একজন মার্কণ্ডের জায়গায় 15 জন মার্কণ্ডকে তাদের যাবার সময় খাওয়াচ্ছি। বলেই তিনি দ্রুতপদে অতিথিদের কাছে ছুটে গেলেন। স্নেহপ্রবণ দাদামহাশয়ের প্রাণের ক্ষত বুঝতে পেরে মৃণাল বস্ত্রাঞ্চলে চোখ মুছল। শান্তিসেনার দল যতক্ষণ অনুকূলবাবুর বাড়িতে ছিল ততক্ষণ তিনি যেন সহস্র মানুষের ক্ষমতায় তাদের সুখ স্বাচ্ছন্দ্যের খুঁটি নাটি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। রাত্রির অনেকটা সময় তাদের সঙ্গে গল্প গুজবে কাটিয়ে বললেন, আচ্ছা, তোমাদের সঙ্গে আমার মার্কণ্ডের দেখা হবে কি? অবাক হয়ে তারা তাঁর মুখের দিকে তাকিয়ে বলল, কে তিনি? বৃদ্ধের চোখ দুটো জলে ভরে উঠল। অন্তরের মধ্যে সমুদ্র মন্থন আরম্ভ হল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সেই তো আমার সব রে ভাই, আমার বংশের একমাত্র দুলাল, সে আমার পৌত্র। তাকে 1 বছর একটি রেখে তার বাপ মা যখন চলে গেল তখন তার সব ভারটা ওই নিজের কাঁধে তুলে নিয়ে 22 বছরের করে তার বিয়ে দিল। আর হতভাগা এমনই বেঈমান, পাছে আমি যেতে না দিই সেই ভয় যাবার সময় একবার বলেও গেল না যে দাদামশাই আমি যাচ্ছি, আমায় আশীর্বাদ করুন। কয়েক মুহূর্তের জন্য তিনি নীরব হয়ে গেলেন। তার মুখের দিকে চেয়ে শান্তিসেনার দল বলল, এটা তার বড্ড অন্যায়। একটু দীপ্ত কণ্ঠেই অনুকূলবাবু বলে উঠলেন, না না, অন্যায় কেন করবে সে? তার পক্ষে সে ঠিক কাজই করেছে। অনুমতি নিতে এলে হয়তো আমি দিতে পারতুম না, কিন্তু মায়ের ডাক সে উপেক্ষা করে কি করে? ঠিকই করেছে, সে তো অন্যায় করবার ছেলে নয়। আমাকে প্রণাম না করে 1 পাও সে কখনো চলেনি। পুনরায় তিনি নীরব হয়ে গেলেন। শান্তিসেনার দল এবার কোনো কথাই বলতে পারল না। অনুকূলবাবু পুনরায় বলতে লাগলেন, হ্যাঁ, ওই যা বলছিলাম ভাই, যদি তার সঙ্গে দেখা হয় বলো তোমার দাদামশাই তোমাকে আশীর্বাদ করেছেন আর বলে দিয়েছেন বিজয় মাল্য গলায় পরে এসে যেন বাড়ি ফিরে আসে। কারো মুখ দিয়ে তখন কোনো কথা বের না হলেও সকলেরই মুখ আনন্দে প্রদীপ্ত হয়ে উঠল। নতশির হয়ে তারা তাকে প্রণাম করল। তিনি বললেন, তোমাদেরও আমি ওই আশীর্বাদই করি। যদি দেখা হয় তাকে বলো ওইটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। যুদ্ধজয়ী বীরের মতো সে যেন আমার বাড়ি ফিরে আসে। এখন শো ভাই, রাত অনেক হয়েছে। শান্তিসেনার দল চলে গেলে অনুকূলবাবুর মনটার মধ্যে কোথা থেকে এক রাশ অবসাদ এসে মাতামাতি শুরু করে দিল। তাদের সঙ্গে কতকটা পথ গিয়ে যখন তিনি বাড়ি ফিরে এলেন তখন বেলা অনেকটা হয়ে গেছে। এতখানি পথ চলবার পরিশ্রমে ক্লান্ত হয়ে অবসন্নভাবেই তিনি দাওয়ার উপর বসে পড়লেন। তার অবস্থা দেখে তাড়াতাড়ি মৃণাল হাত পাখা নিয়ে তাকে বাতাস করতে করতে বলল, কেন এতখানি পথ হাঁটতে গেলেন দাদামশাই?
এই অশক্ত শরীরের ওপর অতটা অত্যাচার কি সহ্য হয় আপনার? তার মুখের দিকে চেয়ে অনুকূলবাবু বললেন, আরে কষ্ট কোথায় রে দিদি, তা হবে কেন? তারা চলেছে মার্কণ্ডের পাশে দাঁড়িয়ে কাজ করতে। তাদের সঙ্গে যদি একটু না যাই তাহলে যে কর্তব্যের ত্রুটি হবে দিদি। এ কথার কোনো উত্তর মৃণাল দিতে পারল না। অনুকূলবাবু বলতে লাগলেন, আচ্ছা দিদি, এই যে 1 মাসের ওপর গেল, সে একখানা চিঠি পর্যন্ত দিলে না, কি যে ভেবেছে? নির্বিকারভাবে মৃণাল বলল, হয়তো চিঠিপত্র লেখার নিষেধ দাদামশাই। নিষেধ কেন? হয়তো করছে নুন তৈরি, আর না হয় কাটছে তাল গাছ। কাজ তো এই কাজের জন্যে চিঠি লিখতে নিষেধ থাকবে কেন? তা নয় দিদি, তাকে মানুষ হবার জন্যে একদিন অনেক বকাবকি করেছি তো, তাই সুযোগ বুঝে তার প্রতিশোধ নিচ্ছে, বুঝলি না? আমাকে না হয় নাই লিখলে তোকেও তো একখানা লেখা উচিত ছিল। কয়েক মুহূর্ত কি চিন্তা করে মৃণাল বলল, হাতে হয়তো পয়সা নেই। চমক ভাঙার মতো অনুকূলবাবু বললেন, তাই হবে হয়তো। আহা, বড্ড ভুল হয়ে গেছে রে। তখন যদি মনে করতিস তার হাতে কিছু দিয়ে দিতুম। এরা যে তার কাছেই যাবে তা ঠিক কি দাদামশাই? কাজ তো আর এক জায়গায় হচ্ছে না। কি চিন্তা করে অবসন্নভাবে অনুকূলবাবু বললেন, তাও বটে, কিন্তু ওই টাকা যে তাকে পাঠাতেই হবে, অথচ কোথায় পাঠাই? বৃদ্ধের মর্মস্থল ভেদ করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। মৃণালেরও প্রাণটা বেশ সুস্থির ছিল না। ডাকল, দাদামশাই। কেন দিদি? মেয়েরাও এইসব আন্দোলনে যোগ দিয়েছে না? সেদিন কমল পড়ে বলছিল। অনুকূলবাবু বললেন, হ্যাঁ, কিন্তু কেন বল দেখি, তুইও কি যেতে চাস নাকি? ম্লান হেসে মৃণাল বলল, দরকার যদি হয় তবে যেতে হবে বই কি দাদামশাই। তাদের প্রত্যেক কাজের সহায় হবার জন্য। অসহিষ্ণুভাবে অনুকূলবাবু বলে উঠলেন, তা বলবি বই কি রে নিমক হারামের দল! তাকে মানুষ করবার প্রতিফল সে বেশ দিলে তুই বা বাকি থাকবি কেন? হেসে মৃণাল বলল, দাদামশাই যেন কি, আমি যেন যাবার জন্যই তৈরি হয়েছি। মাথাটা কি এতখানি বিগড়ে গিয়েছে যে তামাশাটাও বুঝতে পারলেন না? অনুকূলবাবু যেন লজ্জিত হয়ে পড়লেন। বললেন, সত্যি মাথা বিগড়ে গেছে দিদি। এমন সময় কি ওই তামাশার ছলেও এমন সব কথা বলে? বলেই তিনি উঠে পড়লেন। মৃণাল জিজ্ঞাসা করল, এত বেলায় আবার কোথায় চললেন? ওই মাকমের কাছে যাচ্ছি একবার। তার কাগজখানা কাল এসেছে, দেখি কোনো খবর তাতে বের হয়েছে কিনা। মাখন ঘোষের সদর বাড়িতে গিয়ে অনুকূলবাবু তাকে ডাক দিলেন। তিনি তাড়াতাড়ি বাইরে এসে তাকে বসবার আসন দিতে দিতে জিজ্ঞাসা করলেন, নাতির কোনো খবর এলো? অনুকূলবাবু বললেন, না হে, তোমার ওই হিতবাদীখানা একবার দাও তো দেখি, যদি তার কোনো খবর পাই। হতভাগাটা একখানা চিঠি পর্যন্ত লিখছে না। বেথা দিলুম কোথায় নাতি নাত বউ নিয়ে শেষ বয়সটা। বাধা দিয়ে মাখন বললেন, তুমি তাকে আনাবার ব্যবস্থা করো অনুকূলদা, বড় বেশি কাতর হয়ে পড়েছ তুমি। আদৌ নয় মাখন, কাতর হব কেন? সে গেছে একটা কাজের মতো কাজ করতে। তবে দুঃখ হয় দিদির আমার মুখের দিকে চেয়ে। যাক, কাগজখানা একবার আনো দেখি। তাড়াতাড়ি মাখন কাগজখানা এনে দিলে। পড়তে পড়তে অনুকূলবাবুর মুখখানা
হর্ষোৎফুল্ল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, সাবাস মাকম, আমি এই কাগজখানা নিয়ে চললুম, দিদিকে পড়ে শোনাই গে। বাহ, চমৎকার। কি অনুকূল দা, তোমার নাতির কোনো খবর বেরিয়েছে? তা জানি না, নাম তো কারণ নেই। হ্যাঁ, সাহস বটে, চমৎকার। ফুটন্ত জলের হাঁড়ি মাথায় নিয়ে 100 জন পুলিশের মাঝে দাঁড়িয়ে। মাখম বলল, হ্যাঁ পড়েছি। দেখো দেখি মাকম, এত বড় নৈতিক সাহসের কাছে রাজশক্তিও মুগ্ধ হয়ে যাচ্ছে। শ্রদ্ধানত শিরে তাঁরা বলে যাচ্ছেন, কাল হতে আর ও কাজ করবেন না। সাবাস মার্কণ্ড। মাখম জিজ্ঞাসা করল, মার্কণ্ডের নাম পেলে? না না, তা কি দেয়, কিন্তু সেও এই কাজেই গিয়েছে তো। বলিহারি, এই তো সাহস, এই তো কাজ। মাস 2 পরের কথা। সেদিন দ্বীপ্রহরের নিস্তব্ধতার মধ্যে অনুকূলবাবু বসে বসে আনমনা হয়ে কত কি ভাবছিলেন। মৃণাল এসে ডাকল, দাদামশাই। নিদ্রোত্থিতের মতো অনুকূলবাবু বলে উঠলেন, এসেছিস, ভালোই হয়েছে, আমি তোকে ডাকবো মনে করছিলুম। হাসি ভরা মুখে মৃণাল বলল, কেন দাদামশাই? একটা পরামর্শের জন্য দিদি। কিসের? তার আপাদমস্তক একবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করে অনুকূলবাবু বললেন, এই মার্কণ্ডের সম্বন্ধে দিদি। সেই কবে গিয়েছে, একখানা চিঠি পর্যন্ত লিখতে পারলে না। কেমন আছে কে জানে। বলতে বলতে তার বক্ষপঞ্জর ভেদ করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। মৃণালের মুখখানাও যেন ম্লানিমায় ভরে উঠল। অনুকূলবাবু বলতে লাগলেন, এতদিন চিঠি না পেয়ে আমার কেবল এইটাই মনে হচ্ছে দিদি, চিঠি লেখে নিশ্চয়ই। কাতর কণ্ঠে মৃণাল বলল, লিখলে কি আর পেতেন না দাদামশাই? তাই তো ভাবছি রে দিদি। আমার মনে হয় ও পিয়ন বেটা এত দূর না এসে হয়তো সেগুলো ছিঁড়ে ফেলে দেয়। তা কি কেউ কখনো পারে দাদামশাই? পারে না? কে বললে তোকে? সবই পারে। এই এতখানি পথ হাঁটার শ্রম লাঘব করবার জন্যে যদি সে ছিঁড়েই ফেলে দেয়, তবে ধরে কে? রেজিস্ট্রি চিঠি তো আর নয়। এমনও হতে পারে ওই হাটের দিন গ্রামের লোকের হাতে চিঠি দেয়, তারা হয়তো ওই চালের বাতায় গোঁজে। মৃণালও আনমনা হয়ে গেল। অনুকূলবাবু বলতে লাগলেন, আজ হাটবার, নিজেই একবার গিয়ে দেখি দিদি। এতদিন ধরে চিঠি দেয়নি, এ কি কখনো হয়? চিঠি সে লিখছে নিশ্চয়, আমরা তা পাচ্ছি না। আজ হাটে যাব, দেখিস ঠিক চিঠি নিয়ে আসবো। আর মুখখানা অমন কান্নায় ভরিয়ে রাখিস নি দিদি। আমার আশীর্বাদ তাকে বর্মের মতো ঘিরে রেখেছে সব সময়। তার অনিষ্ট এতটুকুও হবে না, এ আমি তোকে জোর করেই বলছি। কেবল কি আমার আশীর্বাদ রে, মার আশীর্বাদও দিন রাত তার মাথায় পুষ্পবৃষ্টি করছে। আর চিন্তা কি দিদি, আমি আজই চিঠি নিয়ে আসব। মৃণাল বলল, 8 ক্রোশ পথ হাঁটতে পারবেন না দাদামশাই? তার চেয়ে কাকেও বলে দিন না। না রে না, বলে দেবার দিন আর নেই দিদি। দিন রাত তোর মুখখানা দেখছি, আর সব খেয়ে হারিয়ে ফেলছি। আমি নিজেই যাব, তোর মুখখানা দেখে। মৃণাল আর মুহূর্ত মাত্র সেখানে দাঁড়ালো না, তড়িৎ পদে সেই স্থান ত্যাগ করে গেল। রুদ্ধ কণ্ঠে অনুকূলবাবু ডাকলেন, দিদি দিদি। কান্না জমাট কণ্ঠে বেরিয়ে মৃণাল বলল, বাসনগুলো বাইরে পড়ে রয়েছে দাদামশাই। মৃণালের সহস্র নিষেধ অগ্রাহ্য করে
অনুকূলবাবু তাঁর জীর্ণ দেহখানাকে কোনো রূপে টানতে টানতে হাটের উদ্দেশ্যে যাত্রা করলেন। মার্কণ্ডের পত্র তাকে নিয়ে আসতেই হবে। হতভাগা ডাকপিয়ন একটু পরিশ্রমের ভয়ে হয়তো পত্র ছিঁড়ে ফেলে, আর তা না হলে কারো হাতে পাঠিয়ে দেয়, সে আর দেবার নাম করে না। বাঁধের ওপর দিয়ে পথ হাঁটতে গিয়ে তার পা দুখানা যখন অবশ হয়ে এলো, তখন কতকটা শ্রান্তি দূর করবার জন্য তিনি একটা গাছের তলায় আশ্রয় নিলেন। অন্তরের মধ্যে অফুরন্ত চিন্তার রাশি। সেই 1 বৎসরের শিশুটিকে বুকের এক এক ফোঁটা রক্ত দিয়ে এত বড়টি করেও একদিনের জন্য কাছছাড়া হতে দেননি, আর আজ 2 মাস। হঠাৎ তার অন্তরের মধ্যে কেমন আকুলি বিকুলি করে উঠল। এতদিনের মধ্যে এমনটা তো কোনোদিন হয়নি। অন্তরের অস্থিরতা নিয়ে তিনি একবার অসীমের দিকে চেয়ে চেয়ে দেখলেন, সব স্থানটুকুই নীলিমায় ভরা, কোথাও এতটুকু মেঘের আঁচড় নেই। সেখান থেকে উঠে 2-1 পা চলতেই দেখতে পেলেন শান্তিসেনার একটি দল সেই দিকেই আসছে। স্থিরভাবে তিনি সেইখানেই দাঁড়িয়ে রইলেন। তারা কাছে এলে তিনি জিজ্ঞাসা করলেন, কোথা যাবে বাবা? উত্তর এলো, আইন অমান্য করতে। ও, তোমরা তাহলে যাচ্ছ আমার মার্কণ্ডের কাছে? দেখো বাবা, পয়সার জন্য বোধহয় সে চিঠি লিখতে পারছে না। গোটা কতক টাকা দেব, তাকে দেবে? তার মুখের দিকে চেয়ে তারা বলল, কোথায় যে যাব তার তো ঠিক নেই, তাছাড়া তাকে চিনিও তো না। শ্রান্তভাবে অনুকূলবাবু বললেন, হ্যাঁ তাও বটে। আচ্ছা এসো বাবা। আর হ্যাঁ, যদি দেখাশোনা হয়ে পরিচয় হয় তাহলে বলো বাবা, তোমার দাদামশাই তোমাকে আশীর্বাদ করেছেন। শান্তিসেনার দল চলে গেল। তিনি আরও কতকটা পথ অগ্রসর হতেই গ্রামের একটি লোকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হলো। তাকে দেখেই লোকটি বলে উঠল, এই আপনার চিঠি এসেছে রায়মশাই। হর্ষাতিশয্যে অনুকূলবাবুর মুখখানা প্রদীপ্ত হয়ে উঠল। বললেন, এসেছে এসেছে, ও ও আমার মার্কণ্ড লিখেছে নিশ্চয়ই। আমি জানি চিঠি সে লেখেই এই পিয়ন ব্যাটা ছিঁড়ে ফেলে। পড়ো তো ভাই কি লিখেছে। বেলা পড়ে এলো, চশমাও আনিনি। চিঠিখানা পড়ে লোকটি গম্ভীরভাবেই বলল, ভালো আছে। ভালো আছে কেমন? এই যথেষ্ট। দাও তো ভাই চিঠি, বাড়িতে ভালো করে পড়ে দেখব। দুজনেই গ্রামের দিকে পা বাড়ালো। যখন তারা গ্রামে এসে পৌঁছলেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। অনুকূলবাবু বাড়িতে এসে ডাকলেন, দিদি, ও দিদি, এই ভাইয়ার চিঠি এসেছে। বলিনি তোকে পিয়ন ব্যাটা ছিঁড়ে ফেলে দেয়? সে ভালো আছে, যোগিন পড়ে বললে। নিয়ে আয় তো দিদি আলোটা আর চশমাটা, পড়ে দেখি। মৃণাল প্রদীপ জ্বালিয়ে দিলে। অনুকূলবাবু পত্র পড়তে পড়তে গম্ভীর হয়ে গেলেন। মার্কণ্ডের কাছ থেকে পত্র আসেনি, এসেছে আইন অমান্য পরিষদ থেকে, তার মৃত্যু সংবাদ নিয়ে। অনুকূলবাবু ডাকলেন, দিদি। তার চোখ মুখের ভাব, বলবার ভঙ্গি মৃণালকে একটা অদূরাগত আশঙ্কায় ভরিয়ে তুলল। সে ভয়ে ভয়ে ডাকল, কেন দাদামশাই? সেদিন তুই কাজ করবার কথা জিজ্ঞাসা করছিলি না, মার্কণ্ড তাই তোকে পথ বলে পাঠিয়েছে। সেই রাত্রেই অনুকূলবাবু কোথায় বেরিয়ে গেলেন আর ফিরে এলেন না।